আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে যে একটি নজরানা স্থাপন করেছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং অত্যন্ত নিন্দনীয়। আমরা দেখেছি যে 1986 সালে একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, সেটাকে আহ, যে ব্যাংক মূলত বাংলাদেশের ইতিহাসে সবথেকে প্রাইভেট ব্যাংক হিসেবে সবথেকে বেশি সাফল্য অর্জন করেছে এবং এই ব্যাংকটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি ব্যাংক। এই ব্যাংককে ধ্বংস করে দেওয়ার জন্য বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং এই সালম যে ঘৃণ্য নকশা পরিকল্পনা বাস্তবায়ন করেছে সেটারই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করলে এই সরকার তারা এই ব্যাংকটি দখল করার মাধ্যমে এই ব্যাংকটি মূলত ব্যাংকটিকে আসলে ধ্বংস করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 7 দিনে প্রায় 4.5 কোটি টাকা উত্তোলন করেছে সাধারণ গ্রাহকরা। এই ব্যাংকটিকে অনাস্থা স্থাপন করেছে সাধারণ গ্রাহকরা, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি হুমকি। এবং জামাত শুধুমাত্র এই ট্যাগ এই ব্লেমে যে ইসলামী ব্যাংক থেকে জামাত এবং জামাতের কর্মীরা বেনিফিশিয়ারি হচ্ছে এবং জামাতের যে অর্থ ফান্ড, অর্থনৈতিক ভাণ্ডার, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক। এই শুধুমাত্র একটি লেম এক্সকিউজ দিয়ে, একটি লেম ব্লেম দিয়ে এই ব্যাংকটিকে ধ্বংস করা হচ্ছে। এবং ইসলামী ব্যাংকের পরে আমরা আবার দেখলাম যে গতকালকে আদ্দিন হসপিটালকে তারা লাইসেন্স বাতিল করে দিচ্ছে। এটা শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে 6 জন শিশু অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে এবং সেই শিশুর যারা পরিবার আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মধ্যে সমঝোতা হয়ে তাদেরকে জনপ্রতি 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং যে সমস্ত কর্মকর্তাদের জন্য আসলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে তাদেরকেও আসলে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা ভিকটিম তারা এই বিচারে সন্তুষ্ট। তবুও শুধুমাত্র এটা জামাতের প্রতিষ্ঠান এই লেম এক্সকিউজ দিয়ে সরকার এই প্রতিষ্ঠানদের লাইসেন্স বাতিল করে দিয়েছে। যদিও বা এই লাইসেন্স বাতিল করে দিয়েছে এবং সেটার আইনজীবী হিসাবে শিশির মনির আইনি লড়াই লড়বেন। আমাদের শিশির মনির উপরে যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে এবং ভরসা আছে। কিন্তু কথা ওটা না, কথা হচ্ছে যে জামাতের প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে তারা জামাতকে অর্থনৈতিকভাবে দুর্বল করার যে অপচেষ্টা চালাচ্ছে সেটা বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা অব্যাহত রেখেছিল। জামাতের অর্থনৈতিক যে সিস্টেম, যে স্ট্রাকচারটা, সেটা মূলত জামাতের কর্মীরাই বহন করে। জামাতের কর্মীরা তারা যে ইনকাম করে সেই ইনকামের 5% করে জামাতের সংগঠনে দান করে। সেজন্য আসলে জামাতের কর্মীরা যেখানে যে কর্মে আসলে নিযুক্ত হোক না কেন, তারা তাদের যে ইনকামটা সেই ইনকাম থেকে 5% জামাতকে দিয়েই দিবে। অতএব জামাতের যে অর্থনৈতিক ফান্ড সেটা বন্ধ হওয়ার কোনো অপশন নেই, কারণ জামাত পরিচালনা করেই জামাতের কর্মীর টাকা দিয়ে। অ্যান্ড কর্মীরা তো টাকা যেভাবে হোক দিবে, তারা তারা দিনমজুর হোক, ভ্যান চালিয়ে হোক, তারা চাকরি করে হোক, তারা যে কোনো সেক্টরে আসলে থাকুক, ব্যবসা বাণিজ্য, তারা তাদের ইনকামে 5% জামাতকে দিয়েই দিবে। তো এইটা যে জামাতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলে জামাত অর্থনৈতিকভাবে নাজেল হয়ে যাবে, তাদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে, তারা দলীয়গতভাবে তারা হুমকির মুখে পড়বে। এটা আসলে লেম এক্সকিউজ। মূলত জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের লোক বেনিফিশিয়ারি হচ্ছে এবং আলটিমেটলি সরকার বেনিফিশিয়ারি হচ্ছে। এই জিনিসটা সরকারকে বুঝতে হবে। তো এখন অনেকে মন্তব্য করতেছে যে আসলে ইসলামী ব্যাংক খেয়ে দেওয়া হলো, আদ্দিন হসপিটালকে খেয়ে দেওয়া হলো, এখন নেক্সট পরবর্তী জামাতে কোন প্রতিষ্ঠানকে খেয়ে দেওয়া হবে, এটা আসলে ভাবনার বিষয়। কিন্তু সরকার যদি এইভাবে কন্টিনিউয়াসলি জামাতের যে প্রতিষ্ঠানগুলো যেটা জনগণের সাথে কানেক্টেড, এদেশের অর্থনীতির সাথে কানেক্টেড এবং সরকারি যে ইকোনমিক্স যে ফান্ডিং, ইকোনমিক্স যে স্ট্রাকচার, সেটার সাথে কানেক্টেড, তো এই কানেক্টেড এই বিষয়টাকে সরকার আসলে কিভাবে ডিল করে এবং এই প্রতিষ্ঠানগুলোকে যদি সরকার আলটিমেটলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আসলে সরকার ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা যেই স্ট্রাকচারটা, যে অর্থনৈতিক কাঠামোটা রেখে দিয়েছিল সেটা একটা ভঙ্গুর অর্থনীতি। বিভিন্ন দেশ থেকে ঋণগ্রস্ত হয়েছে এবং আইএমএফের থেকেও প্রায় 4.5 হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।
তো এই একটা ভঙ্গুর অর্থনীতি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ এম মনসুর একটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ অর্থনীতি। এবং সেখান থেকে এই সরকার এসে কী করলো, তারা যে অর্থনীতির যে চালিকা শক্তিগুলো ব্যাংক, ইসলামী ব্যাংক, সেটাকে হাত দিল এবং আদ-দ্বীন হাসপাতালকে তারা হাত দিল এবং পরবর্তীতে অনেকে বলতেছে যে ইবনে সিনাতেও তারা হাত দিবে এবং কন্টিনিউ জামাতের ধারাবাহিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে হাত দিবে। এটা সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং বিরোধী দলকে আসলে ফুসলিয়ে বিরোধী দলকে উত্তপ্ত করে এই সরকার লং টার্ম স্টেবল থাকবে, এটা 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 আসলে ভুল ধারণা। আওয়ামী লীগ একটি মাত্র কারণ খুঁজতেছে যে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য। কিন্তু এই সরকার কি করতেছে, এই সরকার আওয়ামী লীগকে স্পেস করে দিচ্ছে বিরোধী দলকে উত্তপ্ত করে। এখন বিরোধী দল যদি উত্তপ্ত হয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করে, আমরা দেখলাম গতকালকে যে বাজেট নিয়ে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে এবং আজকেও বাদ-জুমা বিক্ষোভ মিছিল করবে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। তো এই সরকার আলটিমেটলি বিরোধী দলকে উস্কে দিচ্ছে, বিরোধী দলকে উত্তপ্ত করছে আওয়ামী লীগের পথকে সুগম করার জন্য। এটা এই সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমি এই সরকারের কাছে আহ্বান করব, আপনারা এই সমস্ত আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরে আসুন এবং সবথেকে অ্যালার্মিং এবং সবথেকে কনসার্নের যে বিষয়টা সেটা হলো যে 2013 সালে যে সেই শাহবাগ তাদের মেইন দাবি ছিল যে রাজাকারদের ফাঁসি দিতে হবে, জামাতের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হবে এবং তারা তখন বলেছিল যে এই রাজাকার আলবদর জামাতের প্রতিষ্ঠান, জামাতকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি জামাতকে সাপোর্ট করার জন্য বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু 2026-এ এসে আমরা কি দেখলাম, শাহবাগের যে বয়ানটা, শাহবাগের যে দাবিগুলো সেটা হুবহু আসলে বাস্তবায়ন করা হচ্ছে। কিভাবে? শাহবাগের অন্যতম দাবি ছিল যে ইসলামী ব্যাংক বন্ধ করে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে। এই সরকার তো আসলে সেটাই করতেছে। ইসলামী ব্যাংকে তারা রীতিমতো জাস্ট খেয়ে দিল। এখন জামাতের আরেকটা প্রতিষ্ঠান আদ-দ্বীন হসপিটাল, সেটাকে লাইসেন্স বাতিল করে দিল একটা লেম এক্সকিউজ দিয়ে। তো এই বিষয়টা যে এই সরকারের ঘাড়ে যে শাহবাগ ভর করেছে, এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। শাহবাগ যার ঘাড়ে উঠে, কোলে উঠে, কিছুদিন পর তার পাইলস হয়, এটা বলেছিলেন আমার ভাই সৈয়দ শরীফ ওসমান হাদি। এবং এই সরকার আসলে সেই ধাপেই এগিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, একটা দুঃখজনক একটি ঘটনা। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম বাংলাদেশটা স্টেবল হবে, একটি গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার বিরোধী দলকে এবং এদেশের 18 কোটি 20 কোটি জনগণকে ধারণ করে একটি বাংলাদেশ পরিচালনা করবে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। কিন্তু আমরা আসলে তার উল্টো দিকে যাচ্ছি। এবং আমি সর্বশেষ একটি কথা আপনাদের বলতে চাই যে গুম অধ্যাদেশটি বাতিল করে দিল সরকার। তারই প্রথম ভিকটিম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক, যাকে নোয়াখালী থেকে গুম করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত তার হদিস মিলেনি। আমরা এখনও আসলে আপাতত গুম বলতে পারছি না। 24 ঘন্টা পরে তাকে গুম হিসাবে ভিকটিম বলা যাবে। 24 ঘন্টার আগে কেউ যদি নিখোঁজ থাকে তাকে গুম হিসাবে আখ্যায়িত করা যাবে না। তো এইটা কি সরকারের টেস্ট কেস নাকি যে একটি ব্যক্তিকে গুম অধ্যাদেশ বাতিল করলাম, তারপর হচ্ছে যে একজন ব্যক্তিকে, যারা রাজনৈতিক বিরোধী পক্ষ, তাদেরকে গুম করে দিলাম। এটাতে বিরোধী দলের কি আসলে রিয়াকশন হয়, বা এটা গুম করার পরও এই গুমটা স্টেবল থাকে কিনা, সরকার কি টেস্ট কেস হিসাবে দেখতেছে কিনা, সেটা আমাদের দেখার উচিত। এবং আমি সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সহকারী আন্তর্জাতিক সম্পাদক, তাকে যে গুম করা হয়েছে, তিনি যে নিখোঁজ, তার সম্পূর্ণ মুক্তি চাই। এবং এই সরকারকে বলবো, আপনারা আগুন নিয়ে কখনোই খেলবেন না। আগুন নিয়ে খেলার ফলাফল কখনোই ভালো হয় না। এবং প্রত্যেকটি বিষয় এই সরকারের উচিত যে ধারাবাহিক পরিচালনা করা, এবং এই সরকার আশা করি রাইট ট্র্যাকে আসবে। অন্যথায় এই সরকারের পরিণতি শেখ হাসিনার মতো বহন করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।